5 সিন্দুক ভর্তি টাকা, বিদেশি মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও স্বর্ণালংকার জব্দ করেছে র্যাব। বাড়িটি ক্যাসিনো কেলেঙ্কারিতে কারাগারে আটক আওয়ামী লীগ নেতা অভিযানে নগদ 26,50,00,000 টাকা পাওয়া গেছে। অর্থনীতিবিদরা বলছেন, অভিযুক্তের নাম প্রকাশ না করে লেনদেনের তথ্য প্রকাশ করতে পারে কর্তৃপক্ষ। তদন্ত কাজে যেন রাজনৈতিক হস্তক্ষেপ না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর। অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনের মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী মাগুরা 1 আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী। এই সুযোগকে কাজে লাগিয়ে চাঁদাবাজি করে গড়েছেন বিশাল অঙ্কের সম্পদ। ছিলেন ক্যাসিনো ডন ইসমাইল হোসেন সম্রাটের গডফাদার। বেনজিরের মতো গোপালগঞ্জের আরো অর্ধ ডজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার খোঁজ আমি পেয়েছি, যাদের সম্পর্কে আমার কাছে তথ্য এসেছে, এবং সেই তথ্যগুলোই আজ আমি আপনাদের কাছে একে একে শেয়ার করতে যাচ্ছি। ভারতে অনলাইনে ধ্রুব রাঠি যা করেছেন বাংলাদেশে অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে সেরকম একজন ধ্রুব রাঠি আসবেন কিনা, ভারতের বিরোধী দলীয় নেতার সাথে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির এক ধরনের তুলনা করে বিএনপির অক্ষমতা, অদক্ষতা এগুলো সামনে আনার চেষ্টা করছেন। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে নিয়ে আসি। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন, এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদের ধন্যবাদ। চলুন সবগুলো ভিডিও দেখে আসি। প্রিয় দর্শক, এই যে গোপালগঞ্জের যেসব বড় বড় পুলিশ কর্মকর্তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় তাদের প্রভাব বিস্তার করে আছেন, তাদের সম্মিলিত দুর্নীতির অর্থ দিয়ে অন্তত 2টি বা 3টি পদ্মা সেতু করা যাবে। এবং এই যে বেনজির আহমেদ, যাকে নিয়ে আজ এত আলোচনা বা এত সমালোচনা হচ্ছে, এই বেনজিরও তো গোপালগঞ্জেরই প্রোডাক্ট। এবং এই বেনজিরের উত্তরসূরি হিসেবে আমরা আরো অর্ধ ডজন পুলিশ সদস্যের খোঁজ পেয়েছি, যারা এই গোপালগঞ্জেরই পুলিশ এবং যারা পুলিশ বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে রয়েছেন। এবং এদের এই গুরুত্বপূর্ণ পদে বসাবার নেপথ্যে কিন্তু একজন ব্যক্তির ভূমিকা রয়েছেন, তিনি হচ্ছেন শেখ সেলিম। এবং শেখ সেলিম এদের কাছ থেকে চাঁদা নিয়ে থাকেন, কারণ এরাও নানাভাবে দুর্নীতি করে অর্থ উপার্জন করছেন এবং এই অর্থের একটি বড় অংশ তারা শেখ সেলিমকে চাঁদা হিসেবে দিচ্ছেন। তো প্রিয় দর্শক, এই যে গোপালগঞ্জের এই পুলিশদের যে গুরুত্বপূর্ণ পদে সরকার প্রমোশন দিচ্ছে, এবং এই যে বিএনপির শাসনামলেও কিন্তু এই বেনজিরের মতো কুখ্যাত পুলিশ কর্মকর্তা তাকে কিন্তু বিএনপি গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিল। হয়তো আমার এই কথাটি শুনে আপনারা অনেকে অবাক হচ্ছেন, কিন্তু প্রিয় দর্শক, বিএনপির আমলে বেনজির আহমেদকে এআইজি অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাছাড়া 2001 সালে তাকে সারদা পুলিশ একাডেমির চিফ ইন্সট্রাক্টর বানানো হয়েছিল এই বিএনপির শাসনামলেই। তো চিন্তা করে দেখুন আপনারা, যে যেই বেনজিরকে নিয়ে আজ এত সমালোচনা, এই যে গোপালগঞ্জের এই বেনজির বিএনপির আমলেও কিন্তু সে বহাল তবিয়তে ছিল। তো এটা অবশ্যই মনে করি যে বিএনপির ক্ষেত্রে একটা ল্যাপস ছিল, যে তারা এ ধরনের চিহ্নিত বদমাইশদেরকে তারা কিন্তু তাদের শাসনামলে চিহ্নিত করতে পারেনি, এবং পারেনি বলেই কিন্তু বড় বড় জায়গায় তাদেরকে পদায়ন করেছিল। তো যাক প্রিয় দর্শক, আমি একটু আগে যে কথাটা বলছিলাম, যে এরকম বেনজিরের মতো গোপালগঞ্জের আরো অর্ধ ডজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার খোঁজ আমি পেয়েছি, যাদের সম্পর্কে আমার কাছে তথ্য এসেছে, এবং সেই তথ্যগুলোই আজ আমি আপনাদের কাছে একে একে শেয়ার করতে যাচ্ছি। তো আমার কাছে যে তালিকাটি এসেছে প্রিয় দর্শক, এই তালিকার প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন বর্তমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যিনি মূলত শেখ সেলিমেরই প্রভাবে এত গুরুত্বপূর্ণ পদে বসে আছেন। এই হাবিবুর রহমান গোপালগঞ্জ থেকে আসা একজন হত দরিদ্র ঘরের সন্তান, যিনি প্রাথমিক জীবনে পিএসসি বোর্ডের একজন কেরানি হিসেবে কর্মরত ছিলেন। তিনি যাত্রাবাড়িতে মানুষের বাসায় লজিং মাস্টার হিসেবেও থেকেছেন। পরবর্তীতে পরিণত বয়সে বিসিএস পাশ করে পুলিশে নিয়োগ নেন। বর্তমানে আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা হাফিজ আক্তারের সহযোগিতায় শতাধিক প্লট এবং একাধিক হাউজিং প্রকল্পেরও মালিক বনে গিয়েছেন এই দুর্নীতিগ্রস্ত হাবিবুর রহমান। ইতিপূর্বে সাবেক আইজিপি শহীদুল হকের সাথে সখ্যতা থাকার কারণে ঢাকা সহ সারা দেশে ওসি বদলি, কনস্টেবল নিয়োগ, এসআই নিয়োগ ইত্যাদি কাজ করে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছেন এই হাবিব। বর্তমানে তিনি সারা দেশব্যাপী বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের আড়ালে বা নিজস্ব ফাউন্ডেশনের নাম করে আওয়ামীপন্থী বা বিএনপি পন্থী যেসব ব্যবসায়ী রয়েছে তাদের থেকে তিনি চাঁদা সংগ্রহ করছেন। এবং এই চাঁদা সংগ্রহের ক্ষেত্রে তিনি একটা বেশ কৌশল অবলম্বন করে থাকেন, যেমন কম্বল বিতরণ কর্মসূচি বা বেদে পল্লীর মানুষ যারা রয়েছে তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণের নামে তিনি টাকা পয়সা তুলে থাকেন। ফর এক্সাম্পল, ধরুন 5 কোটি টাকা তিনি কম্বল বিতরণের জন্য বা বেদেদেরকে দেওয়ার জন্য তিনি কালেক্ট করলেন। তো হয়তো এখান থেকে তিনি 2 থেকে 3 লক্ষ টাকা খরচ করলেন, করে মিডিয়াতে একটা বেশ ভালো করে কভারেজ নিলেন, আর বাকি সব টাকা কিন্তু নিজের পকেটে পুরলেন। আবার এদিকে মানুষের কাছে তিনি প্রশংসিত হচ্ছেন যে তিনি অত্যন্ত মানব দরদী একজন পুলিশ কর্মকর্তা। তো এই যে মানবতার ফেরিয়ালা সেজে যে ধান্দাবাজি, এটা কিন্তু এই হাবিবের হাত ধরেই কিন্তু পুলিশ বাহিনীতে এই ট্রেন্ড সেটা ঢুকেছে। এবং হাবিবের বাটপাড়ির কিন্তু আরেকটা উপায় হচ্ছে, তিনি পেশাদার লেখক দিয়ে শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার প্রশংসা করে তিনি বই লেখান, এবং সেই বইগুলো আবার শেখ হাসিনাকে দিয়ে তিনি উদ্বোধন করেন, এবং এটা করে কিন্তু সরকারকে সন্তুষ্ট করে সরকারের গুডবুকে থেকে তিনি এই বড় পদবি অর্থাৎ এই যে ডিএমপি কমিশনারের পদ তিনি বাগিয়ে নিয়েছেন। তিনি এখন স্বপ্নে আছেন যে হয়তো এক সময় তিনি পুলিশের আইজির মতো গুরুত্বপূর্ণ পদ পেয়ে যাবেন। এই হচ্ছে তার একটা বাটপাড়ির নমুনা।
তো প্রিয় দর্শক, এ পর্যায়ে আমি চলে যেতে চাই আরেক কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তার প্রসঙ্গে, যিনি হচ্ছেন টুঙ্গিপাড়ার পুলিশ সুপার মিজান, যিনি চিটার মিজান হিসেবেই বেশি পরিচিত। নিজের প্রথম পক্ষের স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের ভাতিজিকে বিয়ে করেছেন এই মিজান। দেশের বিভিন্ন স্থানে নামে এবং বেনামে একাধিক শিল্প কারখানাও গড়ে তুলেছেন এই মিজান, এবং তিনি পদে একজন পুলিশ সুপার হওয়া সত্ত্বেও তিনি কিন্তু অ্যাডিশনাল আইজির পুলিশ যে ব্যাচ রয়েছে সেই ব্যাচটি ধারণ করে ঘুরে বেড়ান, এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই ব্যাপারটি সম্পর্কে অবগত আছেন। কিন্তু এই মিজানের এতটাই প্রভাব এবং এতটাই তার গোপালগঞ্জের কানেকশন যে তার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু কিছু বলার মতো সাহস পান না, এবং এই মিজান যে বিসিএস পাস করেছে সেটাও কিন্তু জালিয়াতির মাধ্যমেই করেছে। এই পর্যায়ে প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকজন কুখ্যাত গোপালী পুলিশের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। তিনি হচ্ছেন মহাদুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা রাজশাহী রেঞ্জের তিনি ডিআইজি আনিসুর রহমান। এই ব্যক্তিকে শেরপুর, নোয়াখালী, নারায়ণগঞ্জ ও যশোরের মতো গুরুত্বপূর্ণ 4টি জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করতে দেওয়া হয়, এবং এর মাধ্যমে তিনি সম্পদের পাহাড় বানান। তাছাড়া পুলিশের ক্ষমতা কাজে লাগিয়ে তিনি তার স্ত্রী ফাতেমা তুজ জোহরাকে 2014 সালের নির্বাচনে সংসদ সদস্য বানিয়েছিলেন, এবং তারা স্বামী এবং স্ত্রী মিলে এতটাই অর্থ তারা বানিয়ে নেন যে তিনি যখন তেজগাঁওয়ের ডিসি ছিলেন তখন দুদক তার এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছিল। কিন্তু যেহেতু তিনি গোপালগঞ্জের পুলিশ, তাই তার এবং তার স্ত্রীর কিছুই হয়নি, এবং তিনি বর্তমানে মহা দাপটের সাথে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে তিনি তার দুর্নীতির দোকান চালু রেখেছেন। এবং কতটা দুর্নীতিগ্রস্ত না হলে একজন পুলিশ সদস্য তার স্ত্রীকে সংসদ সদস্য বানাতে পারে, প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা এটি বুঝতে পারছেন। এই পর্যায়ে আরেকজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা, তার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই। তিনি হচ্ছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার শফিক, যার পুরো নাম হচ্ছে SM শফিউল্লাহ। দেশের অনেক এসপিরা যোগ্যতার ভিত্তিতে একটি জেলা না পেলেও এই এসপি শফিক তার এই গোপালগঞ্জের প্রভাব কাজে লাগিয়ে খুলনা, গাজীপুর ও চট্টগ্রামের মতো জেলার পুলিশ সুপার অর্থাৎ একাই 3টি গুরুত্বপূর্ণ স্থানের পুলিশ সুপারের দায়িত্ব তিনি পালন করেছেন। তিনি জোরপূর্বক চাঁদাবাজি করে যাচ্ছেন, শত শত কোটি টাকা তিনি কামাচ্ছেন, অথচ তাকে বাধা দেওয়ার কেউ নেই, কারণ তার জন্ম হচ্ছে গোপালগঞ্জে। এবং তিনিও কিন্তু ওই শেখ সেলিমেরই ক্যাডার বাহিনী, এবং শেখ সেলিমের পক্ষেই কিন্তু তারা টাকা কালেক্ট করেন, এবং এই টাকার একটা অংশ কিন্তু শেখ সেলিমের কাছে চলে যায়। এবং আপনাদেরকে প্রিয় দর্শক, আমি স্মরণ করিয়ে দিতে চাই সোহেল তাজের কথা। এই সোহেল তাজ তিনি যে এখন বর্তমানে তিনি যে সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে নেই, তার কারণ হচ্ছে তার সাথে কিন্তু এই ইস্যুটা নিয়েই কিন্তু ঝগড়া লেগেছিল, এবং তিনি এই গোপালগঞ্জের পুলিশদের দৌরাত্ম মেনে নিতে পারছিলেন না, এবং এ কারণেই কিন্তু তিনি স্বেচ্ছায় সরে গিয়েছেন এই সরকারের ক্যাবিনেট থেকে। তো প্রিয় দর্শক, এই পর্যায়ে আরেকজন কুখ্যাত পুলিশ কর্মকর্তা, গোপালী পুলিশ কর্মকর্তা, তার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই। তিনি হচ্ছেন চট্টগ্রাম রেঞ্জের বর্তমানে ডিআইজি নূরে আলম মিনা। এই মিনার স্ত্রী এবং সন্তানরা কিন্তু আমেরিকার নাগরিক, এবং নিউ ইয়র্কের ব্রুকলিন শহরে তাদের বিলাসবহুল বাড়ি বানিয়ে দিয়েছেন এই মিনা। এবং ডামি নির্বাচনের সময় গায়েবী মামলা এবং আটক করে ওইসব আটককৃত নেতাদের জামিনের জন্য কিন্তু তিনি শত শত কোটি টাকা তিনি হাতিয়ে নিয়েছেন। এবং এই নূরে আলম মিনার অত্যাচারে চট্টগ্রামের অনেকেই কিন্তু আমাদের কাছে কমপ্লেইন করেছেন এবং বলেছেন যে এই মিনার পদায়ন হওয়ার পর থেকে চট্টগ্রামে তারা শান্তিতে নেই, এবং এই চট্টগ্রাম থেকে দুর্নীতি করেই কিন্তু সে এখন শত শত কোটি টাকার মালিক বনে গিয়েছে, প্রিয় দর্শক। এবং গোপালগঞ্জ কেন্দ্রিক এই যে বৈষম্য, এই বৈষম্যের ফলেই কিন্তু বেনজিরের মতো প্রোডাক্ট আমাদের সামনে তৈরি হচ্ছে। এই দেশটি স্বাধীন হয়েছিল কি জন্য? স্বাধীন হয়েছিল সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাবোধ প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু এই যে গোপালগঞ্জের পুলিশদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে সাম্যের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটা অসাম্যের নীতি এই সরকার প্রণয়ন করেছে, এবং এভাবেই এই পুলিশ নামক রাক্ষস, এই গোপালগঞ্জের রাক্ষসদেরকে দিয়ে দুর্নীতি করিয়ে সরকার নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে, এবং এই পুলিশ কর্মকর্তারাও বেনজিরের মতো নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। ভারতে অনলাইনে ধ্রুব রাঠি যা করেছেন বাংলাদেশে অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে সেরকম একজন ধ্রুব রাঠি আসবেন কিনা, এটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা হয়েছে, তাই আমি এটা নিয়ে খুব বেশি কথা বলছি না। অন্য আরেকটা প্রশ্ন উঠেছে, আমি অনেককে দেখেছি যারা সরকার বিরোধী এবং যারা মনে করেন বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হওয়া দরকার, তারা ভারতের বিরোধী দল, বিরোধী দলীয় নেতার সাথে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির এক ধরনের তুলনা করে বিএনপির অক্ষমতা, অদক্ষতা এগুলো সামনে আনার চেষ্টা করছেন। প্রথম যে কথাটা আমি একটু বলে রাখতে চাই সেটা হচ্ছে বিএনপির সমালোচনা করা যাবে না তা না, বিএনপির সমালোচনা করা যাবেই, এবং যেহেতু বর্তমানকার যে মারাত্মক কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী একটা সরকার ক্ষমতায় আছে, সে সময় বিএনপি কি সঠিকভাবে আন্দোলন পরিচালনা করছে কিনা, কি কিভাবে হওয়া উচিত সেই আলোচনা করতেই হবে, করা যেতেই পারে, সেটা নিয়ে বিএনপির সমালোচনা হতে পারে, বিএনপিকে সাজেশন দেওয়া যেতে পারে, দেওয়া উচিত হবে, এবং বিএনপি নেতৃত্বের উচিত হবে খুব বেশি আত্মপ্রসাদে না ভুগে সমালোচনাগুলো নেওয়া এবং সেটাকে বিশ্লেষণ করে যেটা তাদের জন্য এফেক্টিভ মনে হবে তারা সেটা ফলো করা উচিত হবে। কারণ বহুদিন বলেছি আমরা বিএনপি করি না করি, আমি বিএনপি করি না, বহু মানুষ করেন না, কিন্তু এই সময়ে বাংলাদেশে গণতান্ত্রিক লড়াইটার নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এই মুহূর্তে বিএনপিরই আছে, এবং বা আমরা যদি একটা নির্বাচনী ব্যবস্থা পুনরুদ্ধার করতে চাই, গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করতে চাই, শর্ট এবং মিড টার্মে বিএনপি ছাড়া আমাদের অল্টারনেটিভ নাই।
সে কারণেই বিএনপিকে আমরা অনেকে সমর্থন করেছি, বিএনপির সাফল্য চেয়েছি। বহুবার বলেছি এমনও হতে পারে, যদি তাত্ত্বিকভাবে বলছি যে বিএনপি সরকার গঠন করলে একটা ফেয়ার নির্বাচন হলো, তখন বিএনপিরও ক্রিটিক আসলে যেখানে যেখানে করার দরকার সেই ক্রিটিকগুলো আমরা নিশ্চিতভাবেই করবো। বিএনপির অতীতেরও প্রচুর ক্রিটিক আছে, কিছু কিছু আমি করেছিও, কিন্তু এখন যেহেতু ওই সময় না, সে কারণে অত করছি না। যাই হোক, যে জায়গাটায় আসলাম, যে ভারতের রাজনৈতিক দল, ভারতের রাজনৈতিক নেতাদের সাথে বিএনপির তুলনা করা, এই আলাপটা আসলে আমরা কেউ কেউ করার চেষ্টা করছি, এবং সেটার নিরিখে একদিকে ভারতের সাফল্য দিয়ে সেটার তুলনায় বিএনপিকে নেগেটিভ ধরনের একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করছে। আমার বিবেচনায় এটা একেবারেই ভুল চর্চা, একেবারেই ভুল চর্চা। আমি কেন এটাকে ভুল মনে করি? প্রথম কথাটা হচ্ছে, বাংলাদেশে বিএনপি যে পরিস্থিতি ফেস করছে, আমি দক্ষিণ এশিয়াতে আর কোনো দেশে যেখানে অন্তত নির্বাচন আছে, আফগানিস্তানটাও এখন আমরা দক্ষিণ এশিয়ার দিকে ধরি, ওখানে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই, কাগজে কলমেও, মানে ওটা ছাড়া ওখানে তো নেই। আর যেখানে যেখানে আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এইসব দেশের মধ্যে বাংলাদেশের সিচুয়েশন এর মতো এত ইউনিক সিচুয়েশন আর একটা দেশেও নেই। সেই কারণে বাংলাদেশের বিএনপি কি করছে, কিভাবে করছে, তার সাথে আর কোনো দেশের আলোচনাই হতে পারে না, তুলনাই হতে পারে না। আমি সিরিয়াসলি এটা মনে করি। কেন? আচ্ছা, ভারতে বিরোধী দলের লড়াই কি ছিল এই প্রসঙ্গে একটু বলে রাখি। ভারতের যুবরাটির লড়াই কি ছিল? যুবরাটির লড়াই ছিল বয়ান নষ্ট করা। ভারতে যেহেতু সব মিডিয়া গদি মিডিয়া হয়ে গেছে, মেইন স্ট্রিম গুলো অবিশ্বাস্য উদ্ভট রকমের কথাবার্তা মেইন স্ট্রিম গুলো বলছে, সুতরাং তাদের যে তথাকথিত উন্নয়ন সহ অন্যান্য যা প্রোপাগান্ডা আছে, যে ন্যারেটিভ আছে, সেটাকে ডিবাঙ্ক করেছেন। যুবরাটি ছিলেন, আরো 2-3 জন এনডিটিভির একজন জার্নালিস্ট যিনি একটা আলাদা ইউটিউব খুলেছেন, একসময় এনডিটিভিতে ছিলেন, আই ফরগট হিজ নেম, এরকম আরো কেউ কেউ আছেন। তারা আসলে এই ন্যারেটিভটা ভেঙে দিনের শেষে ভোটের বাক্সে কাজটা করেছেন। মানে বাংলাদেশে ন্যারেটিভ আমি অনেকে দেখেছি, রাইটলি খুব চমৎকারভাবে লিখেছেন এটা, যে বছরের পর বছর এই দেশের অনলাইন অ্যাক্টিভিস্টরা সামষ্টিকভাবে সরকারের এই তথাকথিত যে উন্নয়ন এবং অন্যান্য চেতনা টাইপের ন্যারেটিভ বহু আগে ডিবাঙ্ক করেছে। এতটাই ডিবাঙ্ক করেছে যে এখন ওরা ভয়ে নির্বাচনও দেয় না, যে কোনো রকম একটা আধা ফেয়ার নির্বাচনেও আওয়ামী লীগ ভেসে যাবে। সো যুবরাটির চেয়ে অনেক বেশি এফিসিয়েন্ট কাজ বাংলাদেশে হয়ে আছে, আসলে হয়ে আছে। রাজনৈতিক দলগুলো কি করেছে? গুরুত্বপূর্ণ কাজ করেছে। রাজনৈতিক দলগুলো মানুষকে অর্গানাইজ করেছে, মানুষকে একত্রে এনেছে, মানুষকে একত্রে এনে ভোটের কেন্দ্রে নিয়ে গেছে। কারণ ভারতে নির্বাচন মানে শুধু ভোটের দিন না, ভারতের নির্বাচনী ব্যবস্থা নিয়ে এখন অনেক প্রশ্ন তৈরি হয়েছে। আনডাউটেডলি ভারতের নির্বাচন কমিশন এইবার প্রথমবারের মতো অত্যন্ত সিরিয়াসলি কোয়েশ্চেন হয়েছে, কিন্তু এখনো ভারতের পোলিং ডেটা, ভোটের দিনটা অনেক ফেয়ার এবং সেই ভোটটা সঠিকভাবে কাউন্টেড হবে, এটা গ্যারান্টেড আছে। সেই কারণে ভারতে আপনি যদি আপনার ভোটারদেরকে সব চাপের পরও কেন্দ্রে নিয়ে যেতে পারেন, আপনি নিশ্চিত থাকতে পারেন যে সেটা সঠিকভাবে তিনি ভোট দিতে পারবেন এবং সেটা কাউন্টেড হবে। এই যে এত বড় নির্বাচন হলো, আমরা কি কোথাও দেখেছি বিভিন্ন এলাকায় ধরে ধরে পিটিয়ে খুনাখুনি মারামারি হচ্ছে? সংখ্যাটার পার্সেন্টেজ কত হবে কিছু দেখেছি? পশ্চিমবঙ্গ তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। সারা ভারতে কি খুব হয়েছে? খুব হয়নি। হ্যাঁ, ভারতের সরকার, এই বিজেপি সরকার অত্যন্ত অথরিটারিয়ান আচরণ করেছে, সেটা মিডিয়া নিয়ন্ত্রণ করেছে, সে বিরোধী দলের উপরে চাপ তৈরি করেছে, কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, একজন মুখ্যমন্ত্রী, দুজনকে, এর মধ্যে আমাদের একজনকে তো আমরা চিনি, অরবিন্দ কেজরিওয়ালকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, এরকম নানা রকম চাপ তৈরি করা হয়েছে। এছাড়াও অনেক লোকের বিরুদ্ধে সিস্টেম্যাটিকলি দুটো প্রতিষ্ঠান, সিবিআই এবং ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, লেলিয়ে দিয়ে তাদের উপরে চাপ তৈরি করে অনেককে বিভিন্ন দল থেকে ভাগিয়ে নেওয়া হয়েছে। এই কাজগুলো করার চেষ্টা করা হয়েছে কারণ ভারতের নির্বাচনী ব্যবস্থা ঠিক থাকলেও বিজেপি এসে তার গণতান্ত্রিক প্রসেসটা ভেঙে ফেলার চেষ্টা করেছে। কিন্তু দিনের শেষে রাজনৈতিক দলের কাজ তারপরও আসলে ভোট, কারণ রাজনৈতিক দল ভোটে বিশ্বাস করে যে আমি পোলিং ডেটা, এখনো আমি বিশ্বাস করি ওই জায়গাটা ঠিকঠাক মতো থাকবে। বাংলাদেশে বিএনপির কাজ কি ভোটে নিয়ে যাওয়া? 18 সালে কি হয়েছিল আমরা দেখেছি না? এবং আমরা কেউ যদি বিশ্বাস করি ভোটের কেন্দ্রে ভোটার নিয়ে যেতে পারলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সেটা ভোট দেওয়ানো এবং কাউন্ট করানো সম্ভব হবে, তিনি স্রেফ বোকার স্বর্গে বাস করছেন, অথবা কোনো ধান্দাবাজি আছে তার মানে এই মুহূর্তে বিএনপির কাজ হচ্ছে একটা সুষ্ঠু ভোটের জন্য সরকারের পতন করানো। ভারতের বিরোধী দলের ওই কাজ ছিল না সরকার পতন করানো। তারা ওই সরকারের অধীনে নির্বাচন করে তারা জিততে পারার সম্ভাবনা, বা তারা যদ্দূর পাবার মোটামুটি ততটুকু পাবেন তারা সেটা নিশ্চিত ছিলেন। সো তারা তো সরকার পতনের আন্দোলন করে নাই। আমরা যদি দেখতাম যে নরেন্দ্র মোদী ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চাইছে, তখন কংগ্রেস সহ অন্যান্য নেতৃত্বে তারা নরেন্দ্র মোদীকে গায়ের জোরে ঠেলে ফেলতে পারছে কিনা, তারা পেরেছে, বিএনপি পারে, তখন সমালোচনা হতে পারতো। ওদের কাজ তো এটা ছিল না। বাসার ভেতর টাকার খনি অথচ নেই কোনো মানুষ, গল্পের মতো এমন রহস্য উদ্ঘাটন করেছে র্যাব। কর্মকর্তারা জানালেন 5টি সিন্ধুকে থরে থরে সাজানো প্রায় 27 কোটি টাকা জব্দ করেছেন তারা। আর বাড়িটির মালিকদের নাম সবার জানা। ক্যাসিনো কাণ্ডে কলাগাছ হয়েছে না আঙুল ফুলে, কিন্তু বাকি রয়ে গেছে সম্পদের হিসাব জানা। ঘন্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা।
অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো। মোট 26,55,00,000 টাকা। ব্যাংকের ভল্টেও এত নগদ টাকা থাকে কিনা সে প্রশ্ন তুলছেন কেউ কেউ। 6তলা ভবনে ঢোকার মুখেই একটি কক্ষে 2টি ভারী সিন্দুক। ব্যাংক বা সরকারি মহাফেজখানায় দেখা যায় এগুলো। এমন সিন্দুক ফ্ল্যাটটির অন্য কক্ষেও। সব সিন্দুকই 1000 টাকার নতুন নোটে ভরা। সব টাকা একত্র করতে দরকার হয় 15টি বস্তার। পরে গণনায় জানা যায় প্রায় 27 কোটি টাকা জমা ছিল সিন্দুকগুলোতে। এছাড়াও পাওয়া গেছে 9,300 মার্কিন ডলার সহ মালয়েশীয়, ভারতীয়, চাইনিজ ও থাই মুদ্রা। জব্দ করা হয় 5,15,00,000 টাকার এফডিআর ও 1 কেজি স্বর্ণের গহনা। ভবনের নিচতলার কক্ষে পাওয়া গেছে ওয়ান্ডারার্স ক্লাবের কিছু ক্যাসিনো সরঞ্জাম। প্রশ্ন উঠেছে বিপুল অর্থের উৎস নিয়ে। দুর্নীতি বিরোধী যে অভিযান শুরু হয়েছিল, চলমান প্রক্রিয়ার একটা অংশ হিসেবে এই বাড়িতে আমরা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করি। এই টাকাটা কিসের টাকা সেটা আমাদের তদন্ত করে বের করতে হবে। সুরক্ষিত ট্রাঙ্কে নগদ টাকা, এফডিআর আর স্বর্ণ তোলা হয় র্যাবের ট্রাকে। আগেই জানানো হয় থানা হয়ে এসব অর্থ ও স্বর্ণালংকার জমা হবে বাংলাদেশ ব্যাংক। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন। মূলত আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, যেগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বা মূল আলোচনাগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। তো আশা করি সম্পূর্ণ নিউজটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সবগুলো ভিডিও দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো সমস্ত ভিডিও দেখার পরে, শোনার পরে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার যাবতীয় নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা বিগত প্রায় 5-6 বছর যাবত আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়েছেন, আমাদের পরিবারে একজন হয়েছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।